জিআইয়ের পর্দায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি ফেস টু ফেস। আজকের পর্বে আমরা এমন একজনকে পেয়েছি যার নাম সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি মিনাতুন নাহার, শিক্ষাবিদ এবং আমাদের খুব কাছের মানুষ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা অতি সম্প্রতি দেখছি একজন সাহিত্যিক, লেখিকা তিলোত্তমা মজুমদার, তিনি একটা বড় টিভি চ্যানেলে গিয়ে এমন একটা মন্তব্য করেছেন যে মুসলমান সম্প্রদায়কে দেখলে তার ভয় লাগে। মুসলমান সম্প্রদায় তারা পৃথিবীব্যাপী একটা সাম্প্রদায়িক এবং খুব ভয়ানক এরকম একটা নেটওয়ার্ক তৈরি করছে, যেটা খুবই ভয়ের। আপনি কি বলবেন? এই সাহিত্য সমাজে বা সাহিত্য মহলে যার নাম সুবিদিত, সকলেই তাকে চেনেন। আমারও সঙ্গে ব্যক্তিগত আলাপ আছে। তিনি যে ভূমিকাটা সম্প্রতি পালন করলেন এবং যে বক্তব্য রাখলেন, সেটি আমাদের সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর জন্য আমি দুর্ভাগ্যজনক বলে মনে করছি। তার কাছ থেকে এটি প্রত্যাশিত নয়। ব্যক্তি মানুষ বলছি না, একজন সাহিত্যিক, সাহিত্য স্রষ্টা মানুষ, তার কাছ থেকে এটি প্রত্যাশিত নয়। আমি আহত হয়েছি এবং তার থেকেও বড় কথা, তিনি যে কাজটি করলেন তার প্রতিক্রিয়া যে কত সুদূর প্রসারী এবং কতখানি ধ্বংসাত্মক, সেটা হয়তো তিনি বুঝতেও পারেননি মনে হয়। আমি সেরকমই একটা আশা পোষণ করছি। আমার যে কথাগুলো বিশেষ করে মনে হয়েছে তার কথা শুনে 1, 2, 3 করে বলবার চেষ্টা করছি। 1 নম্বর কথা যেটা মনে হয়েছে, তিনি একজন সাহিত্যিক। আর সাহিত্য স্রষ্টার কাজ, মানুষ যখন সমাজবদ্ধ জীব তখন তাকে সমাজ সম্পর্কে সচেতন করা, মানুষের মধ্যে ভালোত্ব যা আছে তা উদ্বুদ্ধ করা, মন্দত্ব যা আছে সেটা যেন মানুষ বর্জন করতে পারে সে বিষয়েও উদ্বুদ্ধ করা। তার পরিবর্তে আমরা তার যে বক্তব্য শুনলাম, তাতে প্রথম যে কথাটা আমার মনে হলো, সারা বিশ্ববাসী বা বিশ্বব্যাপী সমস্ত প্রাণীর মধ্যে যে প্রাণীটা শ্রেষ্ঠ প্রাণী বলে গণ্য হয় তার নাম মানুষ। আর মানুষ বহু 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 বিচিত্র রকমের মানুষ হয়। তার মধ্যে কেবল তার ধর্মবিশ্বাসটুকু এরা কেন এতখানি আলাদা করে গুরুত্ব দিয়ে দেখে আমি বুঝতে পারি না। আমার মনে হয় তিনি যদি সমস্ত বিশ্ববাসীকে ওই মানুষ প্রাণী রূপে দেখতেন এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী, সেটি তার জন্য যথাযথ কর্তব্য ছিল একজন সাহিত্যিক হিসাবে। মানুষ মানুষ, সে কালো হতে পারে, বেটে হতে পারে, ফর্সা হতে পারে, লম্বা হতে পারে, সে বাংলাভাষী হতে পারে, অন্য ভাষী হতে পারে। কত রকমের পার্থক্য মানুষের মধ্যে আছে বলো তো। আমরা যারা মানুষ বলে নিজেদের মনে করি, আমাদের কাজ হচ্ছে সকলকে মানুষ রূপে দেখা, তার মধ্যে যে ভিন্নত্বগুলো আছে বিভিন্ন মানুষের মধ্যে সেগুলোকে দূরে সরিয়ে দেওয়া। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই সাহিত্যিক তিনি ব্যর্থ হয়েছেন, মানুষকে মানুষ রূপে দেখতে ব্যর্থ হয়েছেন। 1 নম্বর। 2 নম্বর হলো, আমার কাছে দুটো শব্দের অর্থ আলাদা। একটা হলো উৎসাহ দেওয়া, আরেকটি হলো উস্কানি দেওয়া। এই দুটো শব্দ শুনতে একরকম, অক্ষরগুলো একরকম প্রায়, কিন্তু উৎসাহ দেওয়া মানে সৎ কর্মে, ভালো কাজে উৎসাহ দেওয়া এবং ভালো চিন্তা করতে উৎসাহ দেওয়া। ভালো মানুষ তাতে তৈরি হয়। আর উস্কানি মানুষের মন্দ চিন্তা, মন্দ ভাবনাকে উস্কানি দেয়, উস্কিয়ে দেয়। তো আমার এই সাহিত্যিকের সেদিনের মন্তব্য শুনে মনে হলো, অভিমত শুনে মনে হলো, তিনি উস্কানি দেওয়ার কাজটাই করেছেন, মানুষের মন্দ বুদ্ধিকে, মন্দ চিন্তাকে। এটা আমার কাছে প্রত্যাশিত ছিল না তা বলবো না, আমি ওকে চিনি, লঘু চিন্তা ভাবনাতেই উনি অভ্যস্ত, কিন্তু সাহিত্যিক হিসেবে এটি তার
দিক থেকে সুকর্ম বলে গণ্য করা যায় না। আরেকটি কথা আমি বলবো এ সম্পর্কে, সেটা হলো আরও দুটো শব্দ আছে, একটা হলো প্রেরণা আর একটা হলো প্ররোচনা। প্রেরণা মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর সৎ চিন্তা করতে উদ্বুদ্ধ করে। অন্যদিকে প্ররোচনা আগেরটার মতনই প্রায়। প্ররোচনা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে মন্দ বুদ্ধি কবলিত এবং মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করে বা প্ররোচনা দেয়। তিনি যে কাজটা করেছেন, যে অভিমত প্রকাশ করেছেন, সেটা প্ররোচনামূলক। মন্দবুদ্ধি সম্পন্ন, যাদের মধ্যে ধর্মের উন্মাদনা আছে, অসাম্প্রদায়িক হতে যারা পারেননি, যারা সাম্প্রদায়িকতা নির্ভর জীবনযাপন করেন, ধর্ম সম্প্রদায় সম্পর্কিত, তাদেরকে উনি প্ররোচনা দিয়েছেন। এই প্ররোচনা দেওয়ার কাজটা ওর দিক থেকে উচিত কর্ম বলে বিবেচনা করা যায়, আমি তো এমনটি ভাবি না। তাহলে তিনি সাহিত্যিক হলেন কেন? তিনি একজন সাধারণ মানুষ বলে গণ্য হতে পারতেন, কিন্তু তিনি তো একজন যে কোনো সাধারণ মানুষের মতন ভূমিকা এতদিন পালন করেননি। তার কাছে আমাদের চাওয়া প্রত্যাশা, সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। সেটাকেই তিনি খর্ব করেছেন বলে আমার মনে হয়েছে। যদি তিনি ভেবে দেখেন তাহলে আমরা উপকৃত হব। আমরা জানি যে সাহিত্য এবং সাহিত্যিক এই শব্দগুলো যদি যখন মনে আসে, তখন প্রথম যার কথা মনে আসে তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গানটি অসমে গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে। একজন মানুষ, ভারতবাসী, তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, রবীন্দ্রনাথের লেখা গান গেয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গানটার জন্য তাকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, তার নামে এফআইআর করা হচ্ছে, কেস করা হচ্ছে। এবং অসমের সরকারের বক্তব্য হলো এটা যেহেতু বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত, সেই জন্য গাওয়া যাবে না। এরকম কি ভাগ করা যায় রবীন্দ্রসঙ্গীত কিংবা রবীন্দ্রনাথকে? এখানে দুটো, এই ঘটনাটি অত্যন্ত ধ্বংসাত্মক একটি ঘটনা। ধ্বংসাত্মক এই জন্যই বলছি, এরকম ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি মানুষের মধ্যে কোনো সদর্থক ভাবনা জাগাতে পারবেন না। উপরন্তু তিনি যেটা করেছেন সেটি ধ্বংসাত্মক দুদিক থেকে। এক নম্বর হলো, আমি তো মনে করি বিশ্বের আকাশে, শুধু আমাদের আকাশে নয়, ভারতের আকাশে নয়, বাঙালি জাতির আকাশে নয়, সারা বিশ্বের আকাশে রবির মতন, সূর্যের মতন জ্বলজ্বল করে যার ব্যক্তিত্ব, যার অবদান বিভিন্ন দিক থেকে, সাহিত্যক্ষেত্রে কেবল নয়, তিনি হচ্ছেন একটা এমন জ্যোতিষ্ক যার যাকে কোনো বিশেষজ্ঞে বিশেষিত করা যায় না। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে অবমাননা করা হয়েছে এই ধরনের মন্তব্য করাতে, রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার দ্বারা। এই কথা যিনি বলেছেন, তিনি প্রথম যে কাজটি করেছেন অত্যন্ত নিন্দনীয়। এইরকম যিনি আমাদের সকলের, বিশ্ববাসী সকলের গর্বের মানুষ, তাকে চূড়ান্ত অবমাননা করা হয়েছে। এবং আমার ধারণা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেনও না, জানেনও না। আমাদের দুঃখ সেইখানে, আজকে যারা নেতা নেত্রী হন তারা নিজের দেশ, নিজের দেশের মানুষ, মহৎ মানুষ এসব চিনতে পারেন না, না করেই নেতা নেত্রী হন অপরাজনীতি করার জন্য। তো একসঙ্গে দুটো কাজ তিনি করেছেন, যে দুটো কাজই অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয় তো বটেই, কিন্তু আমি নিন্দা করতে বসিনি, তার চেতনা জাগাতে বসেছি, বা অন্য মানুষদের মধ্যেও। এক নম্বর হলো, তাকে যে অবমাননা করা হয়েছে, তার রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে বলে সেটা দেশদ্রোহিতা, এ কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে। যিনি গেয়েছেন তাকে যতটা না অবমাননা করা হলো, তার থেকে বেশি, অনেক 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 বেশি অবমাননা, অশ্রদ্ধা প্রদর্শন করা হলো। এবং তিনি মানুষ হিসেবে তিনি নিজেই নিচে নেমে গেলেন, যিনি এটা করেছেন।
সেটা বুঝবার মতন সামর্থ্য, বুদ্ধি বা শিক্ষা তার নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে যে মানুষটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছে তিনি দেশদ্রোহিতা করেছেন কোন দিক থেকে কথাটা বললেন। এর একটা দিক আছে, যে কোনো মানুষ এমনি এমনি তো কথা বলে না, একটা উদ্দেশ্য আছে, দিক আছে, দৃষ্টিভঙ্গি আছে। দৃষ্টিভঙ্গিটা হলো এই রবীন্দ্রনাথের এই রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই রবীন্দ্রসঙ্গীতটা ঘটনাচক্রে আমাদের প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত। এই প্রসঙ্গে একটু উল্লেখ করতেই হবে, আমি ব্যক্তি মানুষ হিসেবে সেই ভাবনাটা ভাবি, এই যে দেশের জাতীয় সঙ্গীত বলে এটা স্বীকৃত হয়েছে, সেই দেশটি আমাদের কাছে, আমরা যারা ভারতবর্ষবাসী বাঙালি, সেই দেশটি আমাদের মাথাকে উন্নত করেছে সারা বিশ্বে। কেন না, ছিল ওটা পূর্ব পাকিস্তান মুসলমান রাষ্ট্র, সেটাকে তারা বহু প্রাণদানের বিনিময়ে, বহু প্রাণদানের বিনিময়ে মুক্তিযুদ্ধ নামিয়ে এনে বাংলাদেশ বানিয়েছেন, বাঙালি জাতির দেশ বানিয়েছেন, বাংলা ভাষীর দেশ বানিয়েছেন, বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে গৌরবান্বিত পর্যায়ে নিয়ে গেছেন এবং রবীন্দ্রসঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানিয়েছেন। এটা আমাদের সমগ্র ভারতীয় বাঙালি জাতির কাছে গর্বের। সেদিকটা এরা দেখছে না, দেখবার মতন মস্তিষ্ক, চিন্তাভাবনা বা মানসিক প্রবণতা কোনোটাই এদের নেই। এদেরকে গ্রাস করেছে অপরাজনৈতিক চিন্তাভাবনা, ক্ষমতা দখলের চিন্তাভাবনা। ফলে এরা এসব ভাবতে অভ্যস্ত নয়, আর ভাববার মতন সামর্থ্যও এদের নেই। এরা রবীন্দ্রসঙ্গীতকে, আমার সোনার বাংলা এই সঙ্গীতকে দেখছে বাংলাদেশের সঙ্গীত হিসাবে, আর সেখানেই এরা রাষ্ট্রীয় সন্ত্রাসটা যুক্ত করে দিচ্ছে। না, ভারতবর্ষে বসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এটা তো প্রতিবেশী দেশটা আমাদের কাছে প্রথমত নিন্দনীয় হচ্ছে। প্রতিবেশী কখনো নিন্দনীয় হয় না। যদি ব্যক্তি মানুষ বা ঘর হিসেবেও আমরা প্রতিবেশীদের দেখি, প্রতিবেশীকে ভালো মন্দ, তার সুখ দুঃখ সব কিছু নিয়ে দেখতে হয়। প্রতিবেশীকে যেমন ধমকও দেওয়া যায়, প্রতিবেশীকে ভালোবাসতে হয়। ঠিক তেমনই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ আমাদের অতি নিকট প্রতিবেশী। এক্ষুনি আবার কেউ ধর্ম টেনে এনে বলবে, তারা তো ধর্মটাকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশ বানিয়েছে। এই কথাটা কেন মাথায় রাখে না মানুষ? আমার তো মনে হয় সমস্ত সাহিত্যিকদের, যারা বিশেষ করে সমাজ গঠনে যাদের তৎপরতা আছে, ভাবনাটা যাদের থাকে এবং মানুষ গঠনে, তাদের তো এদিকটা ভাবা উচিত। কিন্তু এইসব নেতা নেত্রীরা এরা এখন এসব ভাবনার ধারে না, বা তার ধারে কাছেও থাকে না। সে শিক্ষা দীক্ষা লেখাপড়া এদের নেই, যার ফলে যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা হয়েছে, আমাদের ভারতীয় বাঙালি হিসেবে আমরা গর্বিত বোধ করব, ভারতের বাঙালি জাতি গর্বিত বোধ করবে, আর অবাঙালি যারা, তারা ভারতীয় হিসেবে গর্বিত বোধ করবে যে আমাদের ভারতবর্ষে বাংলাভাষীদের যে রবীন্দ্রসঙ্গীত, আমাদেরও রবীন্দ্রসঙ্গীত। ওরা কেন ভাববে না ভারতীয়রা যে এটা আমাদের রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রনাথকে কেবল বাঙালির? রবীন্দ্রনাথ গোটা ভারতেরটা কেন? আমি তো অস্বীকার করে বলছি গোটা বিশ্বের বিশ্বকবি তিনি, সেই তকমাও তিনি পেয়েছেন। সেই বিশ্বকবির রচিত গান গাইলে তারা হয়ে যাবে সন্ত্রাসবাদী, তারা হয়ে যাবে দেশদ্রোহী। এই কেমন ভাবনা? রবীন্দ্রনাথ ভারতের কবি নন, ভারতের সঙ্গীত রচনাকারী নন। রবীন্দ্রনাথ ভারতের মানুষের কাছের মানুষ তো নয়, মাথা উঁচু করে তোলে টাকা মানুষ তো বটে। সেই ভাবনাটুকু, সেই চিত্তের সংকীর্ণতা থেকে এরা বেরোতে পারছে না। এরা দেখছে ওই সঙ্গীতটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দেখবার মতন দৃষ্টিভঙ্গির একটা প্রশস্ততা থাকা তো দরকার। সেই প্রশস্ততা একেবারে এদের নেই, হারিয়ে ফেলেনি, এদের নেই। এরা জানে অর্থ রোজগার, এরা জানে ক্ষমতা দখল, যার ফলে এরকম উল্টোপাল্টা কথা বলেছি বলে আমার বিশ্বাস। বা রবীন্দ্রসঙ্গীতকে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করে যারা গাইছে, তারা সন্ত্রাসবাদী, দেশদ্রোহী, এ কথা যারা বলেন,
তাদের জন্য আমার করুণা হয়, আমি করুণা বোধ করি। চিনতে পারলে না, আহা কি মুক্ত তোমরা পেয়েছিলে, সে মুক্তকে তোমরা চিনতে পারলে না, অতি মূল্যবান মুক্ত। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কেবল বাংলাদেশের নয়, বাঙালি জাতির নয়, রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষের তথা সারা বিশ্বের ধন। তিনি বিশ্বকবি বলে পরিগণিত। এটা কি তিনি তারা কখনো শুনেছেন? এই প্রসঙ্গে আমার একটা মজার কথা বলতে ইচ্ছে করছে। যখন পাকিস্তান আমল ছিল, বাংলাদেশ হয়নি, তখন পশ্চিম পাকিস্তান থেকে কোনো একজন খুব বিশেষ পদাধিকারী ব্যক্তি, নামটামগুলো এখন আর অত মনে পড়ছে না বা বলতেও চাই না, তিনি নাকি বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের খুব রমরমা পূর্ব পাকিস্তানে এসে, পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানে এসে রবীন্দ্রসঙ্গীতকে সবাই ভালোবেসে দেখে, এটা পাকিস্তানের ঘটনা বলছি, তখন বাংলাদেশ হয়নি, বলেছিলেন যে আচ্ছা এই রবীন্দ্রসঙ্গীতটা আমরা তৈরি করতে পারি না, রচনা করতে পারি না, আমাদের কেউ করে না। এই হচ্ছে আমাদের গোটা বিশ্বে এখন এরা পরিব্যাপ্ত এইসব নেতা নেত্রী, এদের ধ্যান ধারণা চিন্তাভাবনা এতটাই সংকীর্ণ পরিসরে থাকে। রবীন্দ্রসঙ্গীতটা আমাদের কেউ রচনা করতে পারেন না। অর্থাৎ তিনি যে বিশ্বকবির অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন, সেই সব ধ্যান ধারণাই তাদের নেই। ফলে এখনও আমরা সেই ধারাবাহিকতা বহন করছি, এটাই পীড়াদায়ক, আমার পক্ষে পীড়াদায়ক। আপনি যেটা বলছিলেন যে সমাজ গঠনে বা সমাজ সংস্কারের কাজে এই যে সাহিত্য বা সাহিত্যিকরা বারবার এগিয়ে এসেছেন, আমরা দেখেছি যে বিপ্লব, পৃথিবীতে যত বিপ্লব হচ্ছে, এমনকি ভারতবর্ষেও যে আমাদের স্বাধীনতা এসেছে, সেখানেও কিন্তু সাহিত্য এবং সাহিত্যিকদের অনেক অবদান আছে। তাদের কলম থেকেই বজ্রকণ্ঠে সেগুলো উঠে এসেছে, তারা জেল খেটেছেন। যেমন উদাহরণ হিসেবে কবি কাজী নজরুল ইসলামের কথাই বলতে পারি। তো বর্তমান সময়ে কি আপনার মনে হয় সাহিত্য এবং সাহিত্যিকরা তাদের যে দাবি বা তাদের যে কাজের যে পরিধি যেমন করা উচিত তেমন ঠিক করতে পারছেন? না, সাহিত্যিকরা সাধারণত যারা সাহিত্যিক হন নিজ জীবনে, তারা সাহিত্য সৃষ্টি করার ক্ষমতা না থাকলে সাহিত্য সৃষ্টি করতে পারেন না। সামর্থ্য না থাকলে, ক্ষমতা শব্দটা আজকাল ক্ষমতা ইংরেজিতে পাওয়ার এত ক্লিশে হয়ে গেছে ব্যবহারে বলে আমি বলতে চাইছি না। যাদের সামর্থ্য না আছে তারা সাহিত্যিক হতে পারে না। তুমি যেমন আমার পরিচয় আমাকে বললে সাহিত্যক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, বিশেষ সাহিত্যক্ষেত্রে যখন বললে তখন তো আমার খুব কুণ্ঠা হচ্ছিল যে আমি লিখি বটে, কিন্তু সাহিত্যিক আমাকে বলা যায় না। সাহিত্যের অবদান রাখতে গেলে আরও অনেক বেশি সামর্থ্য লাগে, সৃজনশীলতা লাগে। ততটা আমার হয়ে ওঠেনি, চারিদিকে পরিব্যাপ্ত হতে গিয়ে হয়নি, আর সেই মাপের সৃজনশীলতাও আমার মধ্যে নেই বলেই আমি মনে করি। যাই হোক, এটা আমার কৈফিয়ত। তো যারা সত্যিকার সাহিত্য স্রষ্টা, আমরা যেমন যাদের বই পড়ে, যাদের সাহিত্য একেবারে নিবিড়ভাবে অধ্যয়ন করে অনুধাবন করে আমরা বড় হয়েছি। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, বই ভীষণ ভীষণ একেবারে গোগ্রাসে গিলে খেতাম ছোটো বয়স থেকে, একেবারে 6 বছর বয়স থেকেই। তো বই পেলে মনে হতো যে বইয়ের জগতের থেকে যে কী পাচ্ছি আমি, সে আমি বোঝাতে পারবো না সারা জীবন। আজকে আমার এই 76 বছর বয়সেও তাই, সর্বক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকি। তো যারা সেই অবদানটা রেখে গেছেন, সৃষ্টি করে গেছেন মানুষের মনের খোরাক যোগাবার জন্য, মানুষকে মানুষ করার জন্য, উদ্দেশ্য নিয়ে নয়, তারা তাদের সামর্থ্য অনুযায়ী নিজের সৃজনশীলতা রেখে গেছেন সাহিত্যিকরা। আর কাজী নজরুল ইসলামের ব্যাপ্তি আরও অনেক বেশি, শুধু সাহিত্য জগতে নন, সঙ্গীত জগতে এবং সাহিত্যের কোনো ক্ষেত্রে তিনি অবদান রাখতে বাকি রাখেননি, কোনো ক্ষেত্রে। সে নাট্য, চলচ্চিত্র, সাহিত্য এবং শিল্পক্ষেত্রে তো আছেই। এবং সর্বোপরি আমার যেটা তার সম্পর্কে মনে হয় সেটা হচ্ছে তিনি বিশাল মাপের দেশপ্রেমিক ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি যে ভূমিকা গ্রহণ করেছিলেন, দুঃসাহসী ভূমিকা, সেই ভূমিকা গ্রহণ করার মতন সাহিত্যিক তাকে বলবো না আমি, ব্যক্তিত্ব তিনি ছিলেন, অত্যন্ত নির্ভীক ব্যক্তিত্ব। এবং দায়বদ্ধতাটা সাংঘাতিক, দেশপ্রেমের দায়বদ্ধতা, দেশকে মুক্ত করার, পরাধীনতা থেকে মুক্ত করার, শাসকদের, বিদেশি শাসকদের থেকে মুক্ত করার দায়বদ্ধতা। তিনি কলম ধরেছিলেন সেই কারণে, সঙ্গীত রচনা করেছিলেন সেই কারণে, তিনি নাটক রচনা করেছিলেন, চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তিনি ছোট গল্প লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন। নজরুল সম্পর্কে বিস্তারিত বলছি না,
আমাদের দেশে, যে খুব ছোট করে এটা বলে শেষ করব, শুধু সাহিত্যিকরা নন, বহু বড় মানুষ জন্মেছেন আমাদের এই দেশটাতে, যাদেরকে আমরা ইংরেজিতে গ্রেট মেন বলি, বাংলায় বললে মহাপুরুষই বলতে হয়। এই মহাপুরুষ যারা আমাদের দেশে জন্মেছিলেন, তারা তাদের সাহিত্য স্রষ্টার মাধ্যমে নয়, সৃষ্টির মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে মানুষকে জাগিয়ে দিয়ে গেছেন। নিরলস কর্মী এবং নিঃস্বার্থ কর্মী হিসেবে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়েছিলেন। আমি একজনের নামই উল্লেখ করব, বাড়াবো না। আমি তো মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন দেশপ্রেমিক এবং দেশকর্মী মানুষ, যিনি হারিয়ে গেলেন বৈরিতার কারণে, ঈর্ষাপরায়ণতার কারণে, যাকে একেবারে অন্তর্লীন করে দেওয়া হলো, আজও তো আমরা জানি না। এইরকম মানুষ আমাদের দেশে কিন্তু জন্মেছেন এবং তাদের অবদান আমাদের দেশের জন্যে বৃহৎ অবদান, মহৎ অবদান। পাশাপাশি যারাই সাহিত্য সৃষ্টির জন্য, আমি সাহিত্যিক হব, নামযশ হবে, এই যেমন প্রথমে যে সাহিত্যিকের কথা আমরা আলোচনা করলাম, বিশেষ দপ্তরের কল্যাণে, বিশেষ প্রতিষ্ঠানের কল্যাণে তাদের নামযশ, কিন্তু নামযশ যাদের ঘরে গেছে, নামযশের পেছনে যারা ছোটেননি, যাদের কাছে নামযশ গিয়ে পৌঁছেছে, সেই মানুষ, সেই সাহিত্য স্রষ্টারা আমাদের দেশে, আমরা তাদের লেখা পড়েছি ছোটোবেলা থেকে, পড়ে যতটা সম্ভব মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করেছি, মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখেছি, তাদের মধ্যে নানা ধরনের যে পার্থক্য আছে সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেছি, ভিন্নত্বটাকে গুরুত্ব না দিয়ে সবাই মানুষ, গরিব মানুষও যেমন মানুষ, একজন ধনী মানুষ তেমন মানুষ, এই বোধটা আমাদের মধ্যে যারা জাগিয়ে দিয়েছেন, যাদের নাম আমি যেমন চলচ্চিত্র ক্ষেত্রে ঋত্বিক ঘটকের নাম করব, সাহিত্য ক্ষেত্রে কমল কুমার মজুমদারের নাম করব, যাদের নামও কেউ আজকে উচ্চারণ করে না, তাদের অবদান অসামান্য অবদান। একটা কথা বলে শেষ করব, আগের দিনে যে সমস্ত সৃজনশীল সাহিত্যিক, মহৎ ব্যক্তি, দেশপ্রেমিক কর্মী মানুষরা, তারা অনেক গভীরে যেতে পারতেন, গভীর চিন্তা ভাবনা করতেন, তাদের দৃষ্টিভঙ্গি, ঔদার্য, তাদের ভাবনা সবটাই ছিল সব রকমের সংকীর্ণতামুক্ত, নীচতামুক্ত। আজকের দিনে দেখা যাচ্ছে, যেটাকে আমি আমার মতো করে ব্যাখ্যা দিয়ে শেষ করছি, আগের দিনে এটা ছিল না। একজন সৃজনশীল মানুষ এবং একজন ব্যক্তি মানুষ সমন্বয় ঘটত, তারা ঘটাতে পারতেন। ব্যক্তি মানুষটা যেমনই হোক না কেন, তার সৃজনশীলতার সঙ্গে তার একটা সমন্বয় ঘটতে পারত। আর আলাদাও করা যায়, প্রতিভাধর মানুষ হিসেবে অসামান্য প্রতিভাধর, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে হয়তো তত বেশি উঁচু মানের ব্যক্তিত্ব হতে পারে, এমনও হয়। কিন্তু আগের দিনে সেটা হতো না। আগের দিনে দুটো মিলেমিশে যেত, সৃজনশীলতাতেও তিনি যেমন উচ্চমানের, ব্যক্তি জীবনেও ব্যক্তি হিসেবে তিনি উচ্চমানের। এইটার আজকে দেখা যাচ্ছে, যদি তুমি বলো, এটা বলেই আমি শেষ করব। আজকের দিনে লক্ষ্য করছি, আমি অন্তত খুব পীড়াবোধ করি, একটা মানুষ দেখা গেল খুব নামী, অত্যন্ত নাম যশ কুড়িয়েছেন এরকম সৃজনশীল জগতে, সাহিত্য জগতেরই ধরে নেওয়া যাক মানুষ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব ধাক্কা খাই যখনই ব্যক্তি মানুষটার কাছাকাছি যাই, ব্যক্তি জীবনের কথা জানতে পারি, দেখি তার সৃজনশীলতা, সাহিত্য প্রতিভার সঙ্গে ব্যক্তি মানুষটির, অর্থাৎ তিনি সেই ভূমিকা যা বলেছেন, যা ভেবেছেন, তার সঙ্গে ব্যক্তি জীবনের কাজকর্মে কোনো মিল পাওয়া যাচ্ছে না। এখানটাতে আমি খুব ধাক্কা খাই। আমি কি করি জানো মুকুল, তোমাকে বলি, আমি তখন তার ওই নামযশ প্রতিভা এনে দিয়েছে যে সক্ষমতা বা সামর্থ্য, সেগুলোকে আর গুরুত্ব দিই না। আমার মনে হয় মানুষটা যদি নিজের জীবনেই মানুষ হয়ে না উঠতে পারলেন, তাহলে তিনি তার কর্মের দ্বারা কী শিক্ষা মানুষকে দিয়ে যাবেন। যেই ব্যক্তি মানুষটিকে চিনতে যাব আমরা, সে তখনই ধাক্কা খাবো। এরকম একটা সময়ে আমরা এখন পৌঁছেছি। কি রাজনীতির জগতে অপরাজনীতি গ্রাস করেছে, নেতা নেত্রীরা না লেখাপড়া করে, না বইপত্র পড়ে, না দেশের মানুষদের, মহামানবদের কথা জানে, তারা নেমে পড়ে অপরাজনীতি করার জন্যে, শক্তির পূজারী হয়ে পড়ে,
ক্ষমতার পূজারী হয়ে পড়ে, অর্থ লোলুপ হয়ে পড়ে। এরকম একটা সময়ে এসে আমরা পৌঁছেছি পরিবর্তনকামী বা পরিবর্তন ধর্মী পৃথিবী, প্রকৃতিও তাই, মানুষও তাই। আশা করে বসে আছি যে এই যে অধঃপতনের পথে পরিবর্তনটা গেছে, এর থেকে আমরা মুক্তি পাবো নিশ্চয়ই। পরিবর্তন ধর্মিতার কারণেই একদিন মুক্তি মিলবে। আমরা হয়তো অধঃপতনের অবস্থা থেকে নিজেদেরকে উত্থানের পথে নিয়ে যেতে পারব। অনেকবার দেখেছি, অনেক সময় দেখেছি যে আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন কিছু কিছু ইস্যুতে আর কি, বা অনেক সাহিত্যিক তারা নেমেছেন, বুদ্ধিজীবীরা নেমেছেন, কিন্তু কখনো কখনো দেখেছি যে বুদ্ধিজীবীরাও আমরা ওরা হয়ে গেছেন, ভাগাভাগি হয়ে গেছেন, তারা নামছেন না আজকে সমাজ সংস্কারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন তো এমন হয়ে গেছে যে ওই রাজনীতি শব্দটাও একটা ক্লিশে শব্দ হয়ে গেছে। আমাকে বলতে হয় আমি রাজনীতি করি না। তো রাজনীতি কি খারাপ জিনিস? আমার তো মনে হয় না। পলিটিক্সের একটা বিরাট মান ছিল, সেই মানটা পলিটিক্স করে যারা, তারাই নামিয়ে এনে অপরাজনীতি পলিটিক্সে পরিণত করেছে। ঠিক তেমনই বুদ্ধিজীবী শব্দটার একসময় ওজন ছিল। যারা তাদের মেধা দ্বারা, প্রতিভা দ্বারা, বুদ্ধি কথাটা কিন্তু খুব ছোট একটা শব্দ নয়, এর মধ্যে ঢুকে থাকে মেধা, প্রতিভা, নানান ধরনের উচ্চ গুণাবলী, প্রজ্ঞা, উচ্চ গুণাবলী। তো সেই বুদ্ধি যারা ধারণ করেন, অ্যাকচুয়ালি একটা মস্ত বড় ভুল হয়ে গেছে মুকুল। সেটা হচ্ছে ইন্টেলেক্ট, ইংরেজি কথাটার বাংলা আমরা করেছি বুদ্ধিজীবী। এটা ভুল হয়েছে। তুমি খুব সুন্দর একটা শব্দে বুঝিয়ে দিলে। এটা হওয়ার কথা ছিল প্রজ্ঞাজীবী। বুদ্ধি মানে ইন্টেলিজেন্সের বাংলা আমরা বুদ্ধি করি। ইন্টেলিজেন্স মানুষকে অনেক রকমের পথে নিয়ে যায়। বুদ্ধি দিয়ে মানুষ সব থেকে বেশি ক্ষতিকারক প্রাণীতে পরিণত হতে পারে, কিন্তু প্রজ্ঞা তা নয়। প্রজ্ঞা অনেক উঁচু মাপের বিদ্যার্জনের ব্যাপার। অনেক উঁচু মাপের বিদ্যার্জন যিনি করেছেন তিনি প্রজ্ঞার অধিকারী বলে গণ্য হন। তো প্রজ্ঞাজীবী হওয়া উচিত ছিল, সেখানে হয়ে গেছে বুদ্ধিজীবী। আর সেই বুদ্ধিজীবী ব্যাপারটা খুব ক্লিশে হয়ে গেছে। খুব সংক্ষেপে বলি, এই বুদ্ধিজীবী যাদের বলা হয় এখন এই সময়ে, বেশ কিছু সময় ধরে, একটা সময় পর্যন্ত বুদ্ধিজীবী, প্রজ্ঞাজীবী হিসেবে নিজেদের মান রক্ষা করতে পেরেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে একটা তরল ধারা প্রবাহিত হচ্ছে, তারল্য, লঘুচিত্ততা বলে এটাকে। সেইটাতে দেখা যাচ্ছে যারা বুদ্ধিজীবী বলে গণ্য হচ্ছেন ইদানিংকালে, তারা কিন্তু বেশিরভাগই বুদ্ধিজীবিতা বা প্রজ্ঞাজীবিতা সেটাকে ধারণ করা থেকে নিজেদের সুযোগ সুবিধা, স্বার্থ লাভের দিকে এগিয়ে যাচ্ছেন। এর আমি ছোট্ট একটা ব্যাখ্যা দেব। প্রত্যেক মানুষের মধ্যে দু ধরনের বৃত্তি থাকে। আমি যেহেতু দর্শনের অধ্যাপনা করেছি, মনস্তত্ত্ব ভালো করে পড়েছি, এগুলো আমি খুব মন দিয়ে পড়েছি। প্রত্যেক মানুষের মধ্যে দু ধরনের বৃত্তি থাকে, একটা হচ্ছে সুবৃত্তি আর একটা হচ্ছে কুবৃত্তি। তো মানুষের কাজ হচ্ছে দুটোই থাকবে। যদি কেউ বলে যে কুবৃত্তিগুলোকে একদম হত্যা করার মতন সরিয়ে দেওয়া, সেটাই কি মানুষের কাজ? না, কুবৃত্তিটা থাকবে। মানুষ হবে কিভাবে? কুবৃত্তিকে নিয়ন্ত্রণে রেখে সুবৃত্তির আধিপত্য বিস্তার করতে পারবে তার জীবনের সমস্ত কিছুতে। তো সেইটা যদি কোনো বুদ্ধিজীবী করতে পারেন, তাহলে সত্যিকার তাকে বুদ্ধিজীবী নয়, প্রজ্ঞাজীবী আমরা বলবো। কিন্তু সেই প্রজ্ঞাজীবী দুঃখের বিষয় আজকে অন্তর্হিত হয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে এই প্রজ্ঞাজীবীদের কবলিত করার জন্যে আজকে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করছেন, রাজনীতির জগতেও তুমুল পরিবর্তন হয়েছে। এখন গদি দখলের ব্যাপার, ক্ষমতা দখলের ব্যাপার। ফলে আমি ওই রাজনীতি করতে পারবো না, যারা করতে পারবেন না তারা যাবেন না। তো এই গদি দখল, ক্ষমতা দখলের বদলে দেশ উন্নয়ন, জনগণের কল্যাণ সূচক কাজকর্ম যারা করবেন, সেই রাজনীতি যারা করেন, সেই রাজনীতির লোকজনও আজকে আর নেই। তারা কি করছেন? এই এখন যে রাজনীতি যারা করছেন তারা কি করছেন? এই তথাকথিত বুদ্ধিজীবীদের ধরে গলায় দড়ি বেঁধে নিজেদের শতরঞ্জিতে টেনে আনছেন যে সব এসো আমার পাশে এসে দাঁড়াও, তোমাদের সেটাই কাজ, আর কোনো ভিন্ন কাজ থাকতে পারে না। এইভাবে বহু তথাকথিত বুদ্ধিজীবীদের জীবন অচল করে তোলা হয়েছে বর্তমান সময়ের অপরাজনীতির
ক্ষেত্রের মানুষজনেরা সেটা করছেন, নেতা নেত্রীরাই বটেই। এবং আরও উঁচু পদে যারা আছেন, রাজ্যের শাসক দলের নেত্রী, কেন্দ্র শাসক দলের নেতা, এই শাসক দলের প্রধান, এরকম। তো এরা কী করেছে, বুদ্ধিজীবী শ্রেণী বা প্রজ্ঞাজীবী শ্রেণীটাকে নষ্ট করে দিয়ে তাদেরকে সব নিজের গোয়াল ঘরে ঢুকিয়েছেন বলা যায়। গোয়াল ঘরের গরু বানিয়ে দিতে চাইছে। গরু প্রাণীকে আমি কিন্তু খারাপ বলছি না, গরু আমাদের দুধ দিয়ে বাঁচিয়ে রাখে, গরু আমাদের চাষ কাজে সাহায্য করে, কিন্তু গরু মানে হচ্ছে গরু অত্যন্ত নিরীহ প্রাণী, আমরা যা বলবো তাই করে। সেই রকম কিছু নিরীহ প্রাণীতে পরিণত হয়ে গেছে আজকের দিনে প্রজ্ঞা হারানো বুদ্ধিজীবীরা। তারা কিন্তু প্রজ্ঞা হারিয়ে ফেলেছেন। প্রজ্ঞা যে মুহূর্তে হারিয়েছেন সেই মুহূর্তে বুদ্ধিজীবী হয়ে ওই বুদ্ধিটাকেই সক্রিয় করছেন, যে না বাবা বুদ্ধিমত্তার লক্ষণ, ওই যিনি ডাকছেন ওর পাশে গেলেই বেঁচে বলতে থাকা যাবে, নইলে আমার মতন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটের কুঠুরিতে এসে ঢুকতে হবে, এবং আমার যিনি জীবনসঙ্গী অত্যন্ত উদার চিত্তের মানুষ, একটু পরিচয় দিচ্ছি, সামান্য ইঞ্জিনিয়ার হয়েও তিনি ছিলেন বাহাদুর খাঁ, বিখ্যাত শরৎ বাদকের শিষ্য, আজীবন আমৃত্যু। সেই মানুষটি নিজের বাড়ি ছাড়া হয়ে এই রাজনীতিকদের কবলে পড়ে আমার জন্যে বাড়ি ছাড়া হতে হয়েছে। বাড়ি ছেড়ে ফ্ল্যাটের কুঠুরিতে ঢুকে তিনি মৃত্যু পথযাত্রী হয়েছিলেন, এবং তার জীবনান্ত ঘটেছে। এগুলো কিন্তু সব অপরাজনীতির কৌশলে হয়েছে। দিতে হলো প্রাণটা কাকে? একজন অত্যন্ত নিরীহ শিল্পী মনের মানুষ, অতি সুশিক্ষিত মানুষ, এবং কোনো সাথে পাছে থাকতেন না, খুব বড় সরকারি পদে থাকা মানুষ, অতি উচ্চ পদে থাকা মানুষ, তার জীবনান্ত ঘটে গেল। এই যেগুলো ঘটছে, কোথায় বুদ্ধিজীবীরা? তিনি তো সেই বুদ্ধিজীবী শ্রেণীতে থাকতে পারতেন। ওনার কাছে গিয়ে গেলে, বা আমি যদি তার কাছে যেতাম, তার গোয়াল ঘরে ঢুকতাম, তাহলে আর আমাকে অন্তত জীবন সঙ্গী ছাড়া হতে হতো না এই মুহূর্তে। অন্তত আমার এই কষ্টটা থেকে মুক্তি পেতাম, যে আমার জন্য একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো। সে কোনোদিন উনি কোনো সাথে পাছে থাকেননি। যাই হোক, এই ধরনের অবস্থা এখন চলছে। বুদ্ধিজীবীদের ভূমিকা, প্রথমত বুদ্ধিজীবী আমি মানি না, প্রজ্ঞাজীবী বলে কেউ নেই এখন আর বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের ভূমিকায় পালন করছে, বুদ্ধি করে কাজ করছে, যে বুদ্ধি তাদের সঠতা না, যে বুদ্ধি তাদের বাঁচতে সহায়তা দিচ্ছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের অর্থ এখন অন্যরকম হয়ে গেছে। ফিটেস্ট হচ্ছে তিনি, যিনি হাত জোর করে পা ছুঁয়ে প্রণত হতে পারবেন শক্তিধারীর কাছে, তিনিই হচ্ছেন বুদ্ধিজীবী। ফলে সেই বুদ্ধিজীবীদের সংখ্যা আজকে বেড়েছে, কিন্তু এরা প্রজ্ঞাজীবী কেউ নন। প্রজ্ঞাজীবী যিনি হবেন তিনি কখনো এই কাজটি পারবেন না। আমাদের দেশে সেই প্রজ্ঞাজীবীদের সংখ্যা এখন অন্তত আমরা দেখতে পাই শূন্য। আমরা এতক্ষণ শুনছিলাম সাহিত্যিক মিরাতুন নাহারের কথা। তার আশা, মানে তার প্রথম ব্যক্ত তিনি করেছেন যেটা, যে আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি, আমাদের যে মান, আমাদের যে কাজের পরিধি, সেগুলো অনেক ছোট হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছি, কিন্তু আমরা একদিন এখান থেকে আমরা উত্তরণ করব, এটাই তার আশা। এবং এই কথা দিয়েই আমরা আজকের এই ফেস টু ফেস অনুষ্ঠান শেষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।